সুপ্রিয় দর্শক মন্ডলী, ফজলুল বাড়ির বাড়ির খবরে সবাইকে শুভেচ্ছা। আজ আমাদের অতিথি বাংলাদেশের একজন প্রিয় একজন মানুষ, যিনি বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশকে অন্তরে ধারণ করেন। দিল্লিতে উনি এখন বাসিন্দা, পশ্চিমবঙ্গের মানুষ। প্রেস ক্লাব ইন্ডিয়া, অল ইন্ডিয়া প্রেস ক্লাব সভাপতি গৌতম লাহিড়ী। গৌতম দা, কেমন আছেন আপনি? আমি আছি, আমি এখানে তো ঠিকই আছি, মন ভালো নেই বাংলাদেশের জন্য। বাংলাদেশটাকে আপনি কবে প্রথম বাংলাদেশে যান? আমি বাংলাদেশে প্রথম গিয়েছি সেই 2000 সালে। 2000 সালে প্রথম সাংবাদিকদের সংগঠনের একটা কারণে সমাবেশ, সম্মেলন উপলক্ষে গিয়েছিলাম। প্রথম দেখাতে আমার যেমন বাংলাদেশে আমার মায়ের বাড়ি পাবনাতে, কিন্তু আমার জন্ম পশ্চিমবঙ্গে এ প্রান্তে। কিন্তু প্রথম দর্শনেই আমার কাছে মনে হয়েছিল যে ওটা আমার জন্মভূমি নয়, কিন্তু মাতৃভূমি, মায়ের ভূমি। সেই কারণে আমি বেশ আপ্লুত হয়েছিলাম বাংলাদেশে। তখন বাংলাদেশ ধীরে 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 মানে একটা উন্নতির পথে চলেছে। গণতন্ত্র সবে, গণতান্ত্রিক সরকার সবে এসেছে সামরিক শাসনের পরে। তখনও সিচুয়েশনটা খুবই, আমি বলবো যে একটু ফ্লুইড ছিল। ফলে সেই তখনের পর থেকেই আমার মনে হয়েছিল এই দেশটার একটা নিঃসন্দেহে বিশ্বের একটা সময় না একটা সময় সেখানকার মানুষদের দেখে মনে হয়েছিল, আমি রাজনৈতিক নেতা বলছি, মানুষদের মধ্যে যে একটা অদম্য দেশ গড়ার আকাঙ্ক্ষা, স্পৃহা যেটা ছিল, সেটা দেখে আমার মনে হচ্ছিল নিশ্চিতভাবে এই বাংলাদেশ একদিন বিশ্বের মানচিত্রে একটা স্থান করে নেবে। এবং সেই হিসাবে আমার মনে হয়েছিল একটা স্থান তো হয়েই ছিল। মানে 5ই আগস্টের ঘটনাবলীর পরবর্তী সময়ের বাংলাদেশ দেখে সত্যি আমি মর্মাহত এবং দুঃখিত, এটুকুই বলতে পারি। 2000 সালে যখন বাংলাদেশে আসেন, তখন কি আপনি পাবনা গিয়েছিলেন? তখন যাইনি, আমি পরে গিয়েছিলাম। পরে আমি অনেক সরকারি সফরে বাংলাদেশ গিয়েছি, সেই সুবাদে পাবনা গিয়েছিলাম। পাবনায় আমরা জানতাম যে পাবনার যে বিখ্যাত সুচিত্র সেনের বাড়ি যেখানে, তার পাশেই আমার মায়ের বাড়ি ছিল। আমার ওখানে দাদামশাই, যিনি মানে যাকে আমরা বলি, যিনি বামাচরণ ভৌমিক, তিনি ব্রিটিশ আমলে তিনি সেই স্যার উপাধিও পেয়েছিলেন। তো পরবর্তীকালে তারা ওখানে আর প্রতিষ্ঠা আমার তারপরে মায়ের বাবা তিনি ছিলেন, আমি দাদুর কথা, মায়ের বাবার বাবার কথা বললাম। তারপরে মায়ের বাবা সমরেন্দ্রনাথ ভৌমিক, তিনি ওখানে খুব একটি শিক্ষিত মানুষ হিসেবে পরিচিত ছিলেন। পাবনার মানুষ তো খুবই শিক্ষিত, সবাই পড়াশোনায় খুবই উন্নত। যাই হোক, দেশভাগের পর তাদের এপারে চলে আসতে হয়েছিল, সেটা তো অন্য কাহিনী। কিন্তু আপনার মা কি আমি আপনার মায়ের পরিবার তারপরেও কি আমি গিয়ে দেখেছি যে দেশভাগের উন্নতি পরে গিয়েছে? আপনার মায়ের পরিবারটা কখন চলে যান, দেশভাগের পরে? 47 সালের ঠিক 47 সালের ঠিক ঠিক পরেই। আপনার জন্ম কোথায় পশ্চিমবঙ্গে? আমার জন্ম মুর্শিদাবাদে, মানে ও প্রান্তে রংপুর, রাজশাহী, এ প্রান্তে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের বহরমপুর শহরে আমার জন্ম। এবং খুবই, যেটা আমরা পরে বলতাম যে পলাশীর প্রান্তর, যেখানে একদিন স্বাধীন বাংলার সূর্য অস্তমিত হয়েছিল, ঠিক 200 বছর পরে পলাশীর অপর কাছাকাছি স্থানে, প্রায় হয়তো 30-40 মাইল হবে, মুজিবনগরে একটা নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছিল। আবার বাংলার ভাগ্যাকাশে সূর্যোদয় হয়েছিল। সিরাজদৌল্লার নাটকে সেই ডায়লগ ছিল না, সংলাপ ছিল, আজ বাংলার দুর্যোগ, সূর্য অস্তমিত হচ্ছিল, সূর্য আবার উদয় হয়েছিল 1971 সালে। নিঃসন্দেহে সেই থেকে মনে হয়েছিল সেই স্বাধীন বাংলা আবার তার মর্যাদা ফিরে পেতে চলেছে। আপনি মিডিয়াতে কবে আসেন প্রথম? আমি মিডিয়ায় প্রথম 1978-79 থেকে লেখালেখি শুরু করি। কিন্তু 1980 সালে একটা শিক্ষানবিশ হিসেবে চাকরি করছিলাম ইংরেজি পত্রিকা, কলকাতার অমৃতবাজার পত্রিকা। কিন্তু সেই পত্রিকাটি বন্ধ হয়ে যাওয়ার পরে আমি 1981 সালে যোগ দিই কলকাতা থেকে প্রকাশিত আজকাল পত্রিকায়। এবং মানে যেহেতু ইংরেজি থেকে বাংলায় আসি, এবং আমি তার আগে একটি সরকারি চাকরিও করতাম,
সরকারি আমলা ছিলাম, সেটা ছেড়ে দিয়ে লেখালেখি এবং সাংবাদিকতার প্রতি আমার ঝোঁক ছিল বলে আমি সরকারি চাকরি ছেড়ে সেই সাংবাদিকতায় প্রবেশ করি। সেইখান থেকে আমার সাংবাদিকতার যাত্রা শুরু এবং অব্যাহত। তখনও আমি দিল্লিতে বদলি হয়ে এসেছিলাম 1986 সালে, ইনফ্যাক্ট ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর। এবং তারপরে আমি আবার 90 সালে আবার কলকাতা ফিরে গিয়েছিলাম। কিন্তু আবার 93 থেকে আবার একটি অন্য পত্রিকায় যোগ দিই, সেটা সংবাদ প্রতিদিন। এবং 96 সাল থেকে সেই দিল্লি আসি। তারপর থেকে আর দিল্লি ছাড়িনি। দিল্লি আমার স্থায়ী এখন বাসস্থান। আপনার সাথে আমার যখন দিল্লিতে প্রথম দেখা ভারতীয় একটা নির্বাচনের সময়, তখন আপনি দিল্লিতে সংবাদ প্রতিনিধিদের কাজ করতেন তখন। এটা কি 2003 না 4 কোন সাল ছিল 2004, ইলেকশন? তখন তার আগে ছিল অটল বিহারী বাজপেয়ীর সরকার। আমার হ্যাঁ, মনে আছে তোমার সাথে আমি একসাথে আমরা করছিলাম প্রথম একসাথে আমাদের ঘুরেছিলাম সেই প্রথম ইলেকশনটা। স্টপ আপনি ছিল আপনি মথুরায়, প্রথম আনন্দবাজারের স্টপ একজন, ছিল আমরা মথুরা। তিনজন একটা গাড়ি নিয়ে একজন গাড়ি উত্তরপ্রদেশ সহ নানা এলাকায় ঘুরেছিলাম। এটা আমার জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা ট্যুর ছিল। এই কারণে আপনারা ভারতীয় মূলধারার সাংবাদিক, আপনারা ভারতের রাজনীতিরা যেভাবে জানেন বুঝেন, আমার জন্য কাজ করতে অনেক সহজ হয়ে গিয়েছিল। এবং সেই নির্বাচনে কংগ্রেস ক্ষমতায় ফিরে এসেছিল, সেই নির্বাচনে আর কি। 2000 সালে যখন আপনি বাংলাদেশে আসেন, তখন আপনি সংবাদ প্রতিদিনের তখনও। হ্যাঁ, আমি তো সংবাদ প্রতিদিনে বললাম যে 93 সালে যোগ দিয়েছিলাম। ফলে 2000 সালে আমি বাংলাদেশে গিয়েছিলাম সংবাদ প্রতিদিনের প্রতিনিধি হয়ে, কারণ দিল্লি থেকে গিয়েছিলাম, কারণ 96 সালে আমি দিল্লিতে বদলি হয়ে আসি। আপনি সর্বশেষ কবে এসেছিলেন বাংলাদেশে? সর্বশেষ 2024 নির্বাচনের সময়। এবং সেই আর আপনি নির্বাচনে তোমাদের দিল্লি প্রেস নির্বাচন ক্লাবের কমিশন প্রেসিডেন্ট আমাকে কবে থেকে আপনি? পরিদর্শক নিযুক্ত করেছিল। দিল্লি প্রেস ক্লাবের প্রেসিডেন্ট কবে থেকে আপনি? আমি 2016-তে প্রথম প্রেসিডেন্ট হই। 2016, 17, 17, 18 2 বছর। তারপরে আমি 5 বছর আর কোনো প্রতিদ্বন্দ্বিতা করিনি। এবং আমাদের নিয়ম অনুসারে 2 বছর আমাদের একটা কুলিং পিরিয়ড হয়, কিন্তু আমি 5 বছর প্রতিদ্বন্দ্বিতা করিনি। কিন্তু আবার সাধারণ সদস্যদের অনুরোধে 2022-এ আবার দাঁড়ালাম। এবং 2022-23 এই 24 আমি 22, 23, 24 এবং 24-25 এই আমার হচ্ছে চতুর্থ মেয়াদ চলছে। এটা রহস্যটা কি? এটা বাঙালি, এটা বাঙালি সাংবাদিক না, এটা দিল্লি ভালো, শাসন খুবই ভালো প্রশ্ন। দিল্লি এটা ভালো শাসনে ভালো ঢুকছেন প্রশ্ন। আপনি। না না, এটা খুবই ভালো প্রশ্ন। এটা হচ্ছে আমি বাঙালি, দিল্লির প্রেস ক্লাবে 5,000 সদস্য থাকবে, তার মধ্যে বাঙালির সংখ্যা 400। সুতরাং বাকি অবাংলা ভাষী, আমি যে কোনো কারণেই হোক তাদের কাছে তারা শ্রদ্ধার চোখে দেখেন বা স্নেহ করেন। এবং তারা মনে করেন যে প্রেস ক্লাবের মতো একটা প্রতিষ্ঠানকে চালাতে গেলে হয়তো গৌতম রায়, আমার যেটা বাঙালি বলে নয়, বাঙালি হিসেবে প্রথম আমি সভাপতি, এটা ঘটনা, গর্বের বিষয় নিঃসন্দেহে। কিন্তু আহ বাঙালিত্বের বাইরেও আমি একজন ভারতীয়, এবং সমস্ত ভারতীয় নাগরিকদের যে সাংবাদিকদের আমি প্রতিনিধিত্ব করি। ফলে এখানে ভাষার ঊর্ধ্বে, জাতির ঊর্ধ্বে, ধর্মের ঊর্ধ্বে একজন নাগরিক হিসেবে সকলকে নিয়ে চলার একটা চেষ্টা করি। এবং সেই কারণে তারা মনে করেছেন যে হয়তো গৌতম লাহিড়ীর হাতে প্রেস ক্লাব নিরাপদ। এটা আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর আমার কোনো ভাষা নেই। আর একটা কথা একসঙ্গে না বলতেও পারি না, যে আমি যখনই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি তখন বাংলাদেশের অসংখ্য সাংবাদিক আমার হয়ে শুভেচ্ছা পাঠান। এবং এককালে বাংলাদেশের প্রেস ক্লাবে, জাতীয় প্রেস ক্লাবে আমার হয়ে প্রচারও হতো। এবং অনেকেই বলতো যে ওই দাদাকে ভোট দিতে হবে, কিন্তু তাদের বন্ধুদের ফোন করে জানাতো। আমাকে ঘুরে এসে অনেকে বলেছেন যে দাদা, আপনার ভোটের প্রচার তো বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবে হচ্ছে দেখলাম। তা আমি বাংলাদেশের সাংবাদিকদের কাছেও তাদের তাদের সম্মান এবং পেয়েছি, ফলে তাদের প্রতিও আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই। বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোর কারণে আপনি কিন্তু বাংলাদেশের খুব পরিচিত একটা মুখ, কিন্তু বিভিন্ন চ্যানেল বিভিন্ন কারণ হচ্ছে সময় আপনাকে হ্যাঁ, সম্বোধন করেছে। এইটার একটা বড় কারণ হয়েছিল
সবটাই পরিচিত মুখ, যেটা ঘটনা সেটা হচ্ছে যে আমি যেহেতু বাংলায় কথা বলতে পারি এবং দিল্লি থেকে কথা বলছি সর্বভারতীয় রাজনীতি নিয়ে, ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে, সেটা হিন্দি বা ইংরেজির থেকে বাংলায় একজন কথা বলবে, সেটাই হয়তো মূল কারণ যে কারণে তারা সব থেকে প্রথমে অগ্রাধিকার আমাকেই দেন। এটা একটা বড় কারণ যে বাংলায় কথা বলবো বলে। সেটার জন্য আমি বাংলার সমস্ত টেলিভিশনের কাছেও আমি খুবই কৃতজ্ঞ যে তারা আমার কথা, আমি যাই বলি না কেন, সেই কথা তারা কিন্তু নির্দ্বিধায় তারা প্রচার করেছেন এবং আমাকে বাংলাদেশের মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। এটা আমি নিঃসন্দেহে সেই সমস্ত সমস্ত টেলিভিশন চ্যানেল বা আর যারাই আছেন সাংবাদিক, তাদের কাছেও আমি আমার কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশে আপনার অনেক যাতায়াত ছিল। বাংলাদেশে সর্বশেষ নির্বাচনের সময় আপনি এসেছিলেন। নির্বাচনের কয়েক মাসের মাথায় বাংলাদেশে যে আন্দোলনটা তৈরি হলো, তখন আপনার মাঝে কি প্রতিক্রিয়া হচ্ছিল? দেখুন, সত্যি কথা বলতে কি, আমার না একটা মনের মধ্যে অশান্তি তৈরি হয়েছিল। কারণ ঠিক 2024-এর আগে, নির্বাচনের ঠিক আগে আমি 2023-এ দুর্গাপুজোর সময় আমি বাংলাদেশের বহু গ্রামে ঘুরেছিলাম। প্রত্যন্ত প্রান্তে আমি বাংলাদেশের সমস্ত জাতীয় উৎসবে অংশ নিয়েছি, কিন্তু কখনো বাংলাদেশের দুর্গাপুজো দেখিনি। তো 23 সালে আমি সিদ্ধান্ত নিলাম যে আমার বেশ কিছু বন্ধু ওখানে যারা রয়েছেন তারা আমাকে আমন্ত্রণ জানালেন। খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ এইসব অঞ্চলে, এবং সেখানে এমন জায়গাতেও গেছি যেখানে শুনেছিলাম যে বেশ কিছু মণ্ডপে হামলা হয়েছিল, সেই সবগুলো দেখতে গিয়েছিলাম। সেখানকার মানুষের সঙ্গে আমার কথা বলে মনে হয়েছিল যে হিন্দু মুসলমান বলে নয়, যে সকলেই কিন্তু একযোগে দুর্গাপূজা পালন করছিলেন। অনেক মুসলমান সম্প্রদায়ের মানুষ দুর্গাপূজা পালন করছিলেন এবং খুব নির্বিঘ্নে পালন করেছিলেন 2023টা। এবং কিন্তু তাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছিল। সেই ক্ষোভটা হচ্ছে যে সমস্ত স্থানীয় নেতা বা নির্বাচিত নেতা, সাংসদ, তাদের সম্পর্কে মানুষের কিন্তু প্রচুর অভিযোগ ছিল। এবং আমি ঠিক ওই সময় 2023-এর পরে একটা গোল টেবিল আলোচনা হয়েছিল জাতীয় প্রেস ক্লাবে। সেখানে একজন মন্ত্রীও উপস্থিত ছিলেন। আজকে যারা জেলে আছেন এমন দুজন সাংবাদিক পরিচালনা করছিলেন। তারাও কিন্তু আমার সঙ্গে একমত হয়েছিলেন যে মানুষের মধ্যে যে একটা ক্ষোভ আছে, যে দীর্ঘকাল ধরে ক্ষমতায় থাকার ফলে একটা যে অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হয়, সেই বিষয়টাতে সরকারের নজর দেওয়া উচিত। এবং আমি প্রকাশ্যে সেই মন্ত্রীকে বলেছিলাম, আমি আপনার এলাকায় ঘুরে এসে দেখেছি, যদি সঠিক নির্বাচন হয় আপনি কিন্তু পরাজিত হবেন। এবং ঘটনা যে তিনি কিন্তু পরাজিত হয়েছিলেন শাহরিয়ার আলম, এবং তিনি আমার পাশে ছিলেন। তো আমি এই মানুষের ক্ষোভটা এটা দেখতে পেরেছিলাম এবং যেটা আমি উল্লেখও করেছিলাম। এবং কেউ কেউ আমার সেই বক্তব্য কোনো কোনো পত্রিকায় বাংলাদেশে ছাপাও হয়েছিল, আজও রেকর্ডে আছে। আমি বলেছিলাম যে এই যদি প্রতিকার না হয় তাহলে বাংলাদেশ কিন্তু একটা বিস্ফোরণের মুখে আছে। কারণ বাংলাদেশে কখনোই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি তারা কিন্তু কখনোই স্থিতিশীল বাংলাদেশ চায় না। তারা একটা সুযোগের অপেক্ষায় থাকে। সেই সুযোগটা যেন সরকার পক্ষ বা সরকার শাসক দল তারা যেন তৈরি করে না দেন। এবং ঘটনা হচ্ছে 2024-এর নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রথম সাংবাদিক বৈঠকটি করেছিলেন, আমি তাতে উপস্থিত ছিলাম এবং প্রথম প্রশ্নটি আমি করেছিলাম প্রধানমন্ত্রীকে। যে আমি বলেছিলাম, প্রশ্নটা ঘুরিয়ে করেছিলাম, আমি সরাসরি দুর্নীতির কথাটা বলিনি। আমি বলেছিলাম বাংলাদেশকে আপনি যে স্মার্ট বাংলাদেশ তৈরি করতে চান, তার প্রধান শর্ত হলো গুড গভর্নেন্স। গুড গভর্নেন্স এর অর্থ হলো সুশাসন। সুশাসন মানে স্বচ্ছ প্রশাসন, দুর্নীতি মুক্ত প্রশাসন। কিন্তু তিনি সেই জবাবটা এড়িয়ে যান। কিন্তু ওইটা ছিল আমার প্রথম প্রশ্ন, যা আজও কিন্তু রেকর্ড হয়ে আছে। এবং আমার কাছে ওই ভেতরে ভেতরে একটা অনুভব তৈরি হয়েছিল যে একটা অস্থির অশান্ত বাংলাদেশ কেবল বাংলাদেশের জন্য নয়, আমাদের ভারতের জন্য নিরাপত্তার পক্ষে একটা বিপজ্জনক। এই ব্যাপারে সতর্ক নজর দেওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্যক্রমে যে ষড়যন্ত্রের জাল নীল নকশা তৈরি হচ্ছিল,
সেটা শাসক দল ধরতে পারছিলেন না, অথচ কিন্তু বারবার সতর্ক করারও চেষ্টা হয়েছিল। এমনকি বহু রিপোর্ট আমি নিজে জানি, কিছু কিছু গোয়েন্দা বিভাগ থেকে পাঠানো হয়েছিল। তার মধ্যে কেউ কেউ আমাকে বলেছিলেন, বিশেষ করে তিনি যখন ভারত সফরে আসেন এবং ভারত সফর থেকে চীন সফরে যান, সেই রিপোর্ট কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেবিলে কে বা কারা পৌঁছে দেয়নি। দুর্ভাগ্যজনক বিষয়। আমরা কিন্তু জানতাম, এবং যদি তোমরা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিং যদি দেখো, রেকর্ড আছে এখনো, এই রেকর্ডে পাবে 5ই আগস্টের বহু আগে একটা ব্রিফিং এ আমি প্রথম প্রশ্ন করেছিলাম যে বাংলাদেশে যে ঘটনা ঘটতে চলেছে তাতে কিন্তু সরকারকে অস্থির করা হচ্ছে এবং সরকারকে ফেলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। ভারত সরকারও কিন্তু জবাবটা এড়িয়ে গিয়েছিল, বলেছিলেন এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, আমরা কোনো মন্তব্য করব না। ফলে আমার মনে যে সন্দেহটা তৈরি হচ্ছিল, সেই সন্দেহটা ফলে 5ই আগস্ট হোক বা আর বাংলাদেশের জীবনে, বাংলাদেশের ইতিহাসে অগাস্ট মাসটা সব সময়ই হচ্ছে একটা বিপদের মাস। যত অঘটন ঘটেছে, যতবার শেখ হাসিনার উপরেও হামলা হয়েছে, এই অগাস্ট মাস। কারণ অগাস্ট মাস সম্পর্কে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি তারা এই মাসটাকেই কিন্তু টার্গেট করে। ফলে টার্গেটটা জুলাই থেকে যে শুরু হয়েছিল সেটা অগাস্টের জন্য। এটা বোঝা উচিত ছিল, দুর্ভাগ্যের বিষয়। তবে মানুষের প্রথম দিকে এই আন্দোলনটা যে সফল হতে পেরেছিল তার এটা ঘটনা যে তথাকথিত ছাত্র বা জনতার নাম বলা হচ্ছে, তাতে কিছু সাধারণ মানুষ যোগ দিয়েছে ওই ক্ষোভের কারণে। যে ক্ষোভটা ছিল শাসক দলের স্থানীয় নেতা কর্মীদের জন্য। যে গোয়েন্দা রিপোর্ট গুলো আপনি বলছিলেন সেটা শেয়ার করা যায়, সেগুলো কিভাবে সতর্ক করা হচ্ছিল? না, আমি যাদের সঙ্গে কথা বলেছি তারা কেউ কেউ আমাকে ব্যক্তিগতভাবে বলেছে, এবং ব্যক্তিগতভাবে বলার পর আমি বলতে পারি আপনাদের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, তাকে আমি বলেছিলাম, এবং কি দিল্লিতে যিনি হাই কমিশনার ছিলেন তখন, এখন তো উনি চলে গেছেন, তাকেও আমি বলেছিলাম, এবং তিনি কিন্তু সেই মন্ত্রীকে বিমানবন্দরে ছাড়ার পথে তিনি কিন্তু তাকে বলেছিলেন এটা যেটা বলা হচ্ছে এটা ভারতীয়দের কাছে কিন্তু সাংবাদিকদের কাছে এরকম একটা ধারণা বা খবর আছে, তারা কিন্তু বাংলাদেশি গোয়েন্দাদের থেকেই খবর পেয়েছে। কিন্তু মন্ত্রী, আমি বলবো দুর্ভাগ্যের বিষয়ে অবজ্ঞা করেছে। তিনি বলেছিলেন এটা ছাত্রদের আন্দোলন, বেশি দিন চলবে না। কেউ কেউ তো এমনও বলেছিলেন যে আগস্ট মাসে আন্দোলন নাকি সফল হয় না, কারণ অগস্ট মাস জুড়েই তো বঙ্গবন্ধুর হত্যা থেকে শুরু, সবটাই তো অগস্ট মাস। অগস্ট মাসে কেন সতর্ক থাকবেন না, সেটাই তো দুর্ভাগ্যের বিষয়। আজকে শুধু গোটা বাংলাদেশ বিপদের মুখে নয়, এই অঞ্চল দক্ষিণ এশিয়া বিপদের মুখে পড়েছে। আপনার তো কখন আপনি যেদিন 5ই আগস্ট আপনি কখন খবর পেলেন শেখ হাসিনা দিল্লি পৌঁছেছেন অথবা দিল্লি আমি আসছেন? আমি তো 3 বা 4 আগস্ট থেকেই আমাদের ভারতীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ ছিল। তারা, আমি বলে তাদের অনেকেই মনে করেছিল যে এতটা ঘটনা হয়তো নাও ঘটতে পারে। কিন্তু 5ই আগস্ট ভোরবেলায় আহ, আমি নাম বলবো না, মানে তো মানে দূতাবাস কর্মী, তিনি লাগাতার আমাকে ফোন করছিলেন। আমি সাধারণত ভোরবেলায় তো ফোন ধরি না, কিন্তু লাগাতার ফোন ধরার পর আমি ধরলাম যখন, তিনি বললেন যে আমরা কোনো বিচ্ছিন্ন হয়ে গেছি, কোনো লাইন নেই, দিল্লির লাইনও পাচ্ছি না, আপনি দয়া করে ভারত সরকার যাকে হোক কাউকে জানান যে এখানে কিন্তু একটা ভয়ঙ্কর অঘটন ঘটতে চলেছে এবং আম, বহু মানুষের মৃত্যু ঘটতে পারে, এমনকি শেখ হাসিনার জীবনও বিপদাপন্ন। তো সেটা আমি যথাযথ জায়গায় পৌঁছানোর চেষ্টা করি। আমি যখন ব্যাপারটাকে, তখন আমার কাছে মনে হচ্ছে আর খুব গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে আমাকে তারা, প্রশাসন থেকেই তারা বারবার জানতে চান যে আপনার খবরের ভিত্তি কি, কতটা সত্য। আমি বললাম আর নেই, তাহলে দেখুন আপনি আপনার ইয়েতে লক্ষ্য করুন, আপনার হাই কমিশনকে দেখুন, তাদের কাছে যোগাযোগ করুন। তো তারা বুঝতে পারেন যে, তারপরে আমি জানতে পারি যে হ্যাঁ, শেখ হাসিনা, প্রথমে বিশ্বাস হচ্ছিল না, কারণ আমি শুনেছিলাম শেখ হাসিনা নাকি প্রথমে রাজি ছিলেন না দেশ ছাড়ার ক্ষেত্রে। পরবর্তীকালে তার পরিস্থিতি যে জায়গায় যায়, যে জায়গায় গোটা উন্মত্ত জনতা যেভাবে ঘিরে ধরে গণভবন, তার পক্ষে ভারতে চলে আসা ছাড়া আর কোনো পথ ছিল না।
এবং তারপরে তো জানতে পারি দুপুরের পর থেকেই যে ভারতীয় মানে সেনাবাহিনী প্রধান 11টা 12টা থেকে আমি জানতে পারি যে তিনি চলে আসবেন ভারতে। ভারতীয় সেনাবাহিনী প্রধান বার্ষিক যে প্রেস কনফারেন্স করেন, সর্বশেষ প্রেস কনফারেন্সে তিনি বলেছেন 4 আগস্ট থেকে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সাথে তাদের অনর্গল কথাবার্তা হচ্ছিল। তাতে কি মনে হয় দুই সেনাবাহিনী প্রধানের আলোচনার ভিত্তিতে শেখ হাসিনাকে নিয়ে যাওয়া হয়েছে? নিশ্চিতভাবে, কারণ শেখ হাসিনা সেটা তো আমি আগেও বহু বাংলাদেশের ইউটিউব চ্যানেলে বলেছি, বা কোনো কোনো হয়তো তখন প্রথম দিকে আমাকে কেউ কেউ কোনো চ্যানেল দেখেছিলাম তাদেরও বলেছি যে শেখ হাসিনা ভারতে এসেছেন কিন্তু তার গণভবন থেকে বিমানবন্দর পর্যন্ত বাংলাদেশ বায়ুসেনার হেলিকপ্টারে, এবং তিনি কিন্তু দিল্লি এসেছেন বাংলাদেশ বায়ুসেনার বিমানে। ফলে বায়ুসেনার বিমান হেলিকপ্টার যদি সে দেশের সেনাবাহিনী না অনুমতি দেয় তাহলে আসবেন কি করে? সে নিঃসন্দেহে ভারত সরকারের সঙ্গে এবং ভারত সরকারের তো পররাষ্ট্রমন্ত্রী তার পার্লামেন্টে সঙ্গে বলেছেন 7 জন সেনা কর্মকর্তা ছিলেন। যখন দিল্লি তিনি যান, তার সঙ্গে 7 জন সেনা কর্মকর্তা ছিলেন। বাংলাদেশের অনেকের সঙ্গে ছিলেন, তারা ফিরে গেছিলেন। শেখ হাসিনাকে আমার এই উত্তরপ্রদেশের হিন্ডন বলে যেখানে বায়ুসেনার ঘাঁটি, সেখানে নামার পর তারা সেই বিমান নিয়ে তারা ফিরে গিয়েছিলেন আবার ঢাকাতে। ফলে সেখানে তিনি কিছুদিন ছিলেন, তারপরে এখন একটা নিরাপদ স্থানে তাকে রাখা হয়েছে। সেটা অবশ্যই ভারত সরকার কাউকেই জানাচ্ছেন না বা কেউ জানে না, কিন্তু তিনি আর ভারতে গেছেন। বাংলাদেশে যে প্রচারণা শেখ হাসিনা পালিয়ে গিয়েছে ভারতে, এটা নিয়ে আপনার বক্তব্যটা কি? না, পালিয়ে তো দেখুন, তাকে তো দেশ ছাড়তে হয়েছে, এটা তো ঘটনা। দেশ তো তিনি তো থাকলে তার জীবনহানি হতো। ফলে দেশ ছাড়াটাকে কেউ বলবেন দেশত্যাগ, কেউ বলবেন সে তো মুজিবুর রহমানকে তো গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছিল, তো তিনি কি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন? তা তো নয়। অনেকেই এরকম আছেন যে যারা যে বঙ্গবন্ধুর হত্যাকারী, তারা তো পালিয়ে গিয়েছেন, অনেক পালিয়ে গিয়েছে, পালিয়ে গিয়ে বিদেশে এখনো কেউ কেউ রয়েছে। কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে যেহেতু তার জীবনের ঝুঁকি যেটা ছিল, সেই কারণে তাকে দেশ ছাড়তে বাধ্য হতে হয়েছে। আর স্বাভাবিকভাবে যারা শেখ হাসিনার বিরোধী শক্তি তারা এটাকে বলবেন যে, ব্যাখ্যা করবেন যে পালাতে। আমি এই পালানো বা দেশত্যাগের মধ্যে উনি থাকলে কি হতো? থাকলে তো ওনাকে প্রাণ হারাতে হতো। ফলে এটাকে আমি কথাটা খুব একটা গুরুত্ব দিচ্ছি না। স্বাভাবিক বলতেই পারেন যে তিনি পালাতে বাধ্য হয়েছেন। কিন্তু সেটা পালাতে যদি বাধ্য হয়ে থাকেন, তাহলে তাকে সহায়তা করেছে বাংলাদেশের সেনাবাহিনী। সেই অর্থে যদি সেটা কোনো অপরাধ হয়ে থাকে শেখ হাসিনা, তাহলে বাংলাদেশ সেনাবাহিনী সেই এক অপরাধী। তারা একজন আজকের দিনে তথাকথিত অভিযুক্তকে তারাও দেশ ছাড়তে বাধ্য করেছেন, সহায়তা করেছেন। আজও যে অনেক নেতা কর্মী তারা যে বাংলাদেশ ছেড়ে ভারতের বিভিন্ন জায়গা বা বিদেশে আশ্রয় নিয়েছেন, সবই তো কেউ না কেউ তো সহায়তা করেছেন, তবেই তো তারা আসতে পেরেছেন। যখন শেখ হাসিনা ভারতে পৌঁছলেন, তখন তো আপনি কি শুনছিলেন সাংবাদিক হিসেবে তার ভবিষ্যৎ নিয়ে? তা ভবিষ্যৎ নিয়ে বলতে যেটা তো ভারত সরকার যেটা মনে করে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু পরিবার এবং আওয়ামী লীগ সরকার তারা ভারতের অত্যন্ত নিকটতম বিশ্বাসী আস্থাভাজন বন্ধু, এবং ক্ষমতায় থাকাকালীন এটা নিঃসন্দেহে যে ভারত সরকারের বা ভারতের সঙ্গে তার যে সম্পর্ক গড়ে উঠেছিল, সেটাকে সবসময় বাংলাদেশের একদল মানুষ ওটাকে একতরফা বলে ব্যাখ্যা করে থাকে। কিন্তু একতরফা সবসময় ছিল না। কিন্তু যাই হোক, কিন্তু যে ধরনের পারস্পরিক বোঝাপড়া ছিল, সেই কারণে তাকে এখানে আশ্রয় দেওয়াটা ভারত সরকার একটা নীতিগত সিদ্ধান্ত নেয় এবং সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসে সেখানে মূল বিরোধী দল কংগ্রেসও এক বাক্যে সমর্থন করে। এমন কোনো দল নেই যে বিরোধিতা করেছিল। ছোটখাটো একটা দুটো দল করে থাকতে পারে যারা খুব মানে কোনো তাদের মধ্যে কিছু মৌলবাদী দল আছে, তারা বিরোধী মৌলবাদী, আমি বলছি মুসলিম মৌলবাদী দল, তারা বিরোধিতা করে, আজও বিরোধিতা করছে। কি নাম কিন্তু সংগঠনটা? মুসলিম মৌলবাদী যারা বিরুদ্ধে এই করেছিল? নাম মৌলবাদী বলে এই অর্থে চিন্তা ভাবনায় তারা অনেকটা মৌলবাদী, কিন্তু তারা ভারতের সংসদে একজনই নির্বাচিত হন হায়দ্রাবাদ থেকে। তার নাম আসাউদ্দিন ওয়েসি। এই এবং যে তিনি বৈঠকের প্রক্রিয়াটা কত ঘন্টার মধ্যে শুরু হয় শেখ হাসিনা ভারত পৌঁছার
কতক্ষণ পরে বৈঠকটা ভারত পৌঁছানোর পরেই তখনও ভারতের চলছিল, পার্লামেন্ট অধিবেশন চলছিল। সেই সময় কিছুক্ষণের মধ্যে, দুপুরের মধ্যেই বৈঠক ডেকে দেওয়া হয় এবং তাতে সব দলই উপস্থিত হন এবং প্রত্যেকেই শেখ হাসিনার জীবন সংশয় সম্পর্কে একমত হন। তারা বলেন যতক্ষণ শেখ হাসিনা ভারতে থাকতে চাইবেন ততদিন এটা তার উপরই ছেড়ে দেওয়া উচিত, তাকে আমরা থাকার ব্যাপারে সাহায্য করব। সেটাই আপাতত এখনো পর্যন্ত তাই সিদ্ধান্তই আছে, সেই সিদ্ধান্তের কোনো পরিবর্তন ঘটেনি। আপনি একজন সাংবাদিক হিসাবে তার সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন? না, এটা অনেকেই মনে করেন যে আমার সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল, কিন্তু আমি চেষ্টা একটাই কারণে করিনি। আজকালকার এই যুগে আমি চেষ্টা করলে বা সাক্ষাৎ করলে সেটা গোপন থাকবে না, তাতে শেখ হাসিনার বিপদ বেশি আমার থেকেও। আমি সেই কারণে ধরুন আজকাল তো জানেন তো যে মোবাইল ফোন ট্র্যাক করা যায়, ফলে আমি মোবাইল ফোন নিয়ে যেখানে যাব সেইটার আমার লোকেশনটা অন্যরা কেউ জানতে পারবে। ফলে অনেকে তবুও বিশ্বাস করেন যে আমি গোপনে বোধহয় দেখা করেছি, কিন্তু গোপনে দেখা করা যায় না। গোপনে দেখা করা যায় না, চেষ্টা করিনি, কারণ আমি জানি যে এটা তার বিপদ বেশি হবে বলে আমি চেষ্টা করিনি যোগাযোগ করার। ওনার আর তিনি তো জীবনযাপন নিয়ে নিয়মিত কথা বলছেন, নিয়মিত ফেসবুকে কথা বলছেন, সকল মানুষের সঙ্গে ফোনে তিনি যোগাযোগ রাখছেন। তার জীবনযাপন নিয়ে ভারতে কিভাবে আছেন, কেমন আছেন, এগুলা নিয়ে কোনো অনুসন্ধান আছে বা ধারণা আছে আপনাদের? কেউ অনুসন্ধান করে না, কারণ একটা জিনিস জেনে রাখা ভালো সকলেরই, সেটা হচ্ছে আওয়ামী লীগ বা বঙ্গবন্ধু পরিবার গোটা ভারতে তাদের সম্পর্কে, তাদেরকে শ্রদ্ধার আসনে দেখা হয় এবং তাদের সম্পর্কে যে সম্মান দেওয়া হয়। বাংলাদেশের দুর্ভাগ্য যে বাংলাদেশের, আমি বলছি না সবাই, একাংশের মানুষ তাকে যে চোখে দেখেন, ভারতে সেই চোখে খুব সামান্যতম অংশও দেখেন না। আপনি ভারতে খুব মানে সামান্যতম একটি অংশের হয়তো প্রতিক্রিয়া পাবেন যে শেখ হাসিনা বিরোধী। হ্যাঁ, শেখ হাসিনা সরকারে থাকাকালীন তার কাজকর্ম কি, গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার, এসব নিয়ে অনেকের প্রশ্ন আছে, তারা করেনও, লিখেছেন অনেকে। কিন্তু তার অর্থ এই নয় যে তাকে এইভাবে অগণতান্ত্রিক উপায়ে উৎখাত করতে হবে এবং তার জীবন হানি বা জীবন সংশয় করতে হবে, সেটা তো কেউ ভারতে কেউ বরঞ্চ আমি বলছি দিনে দিনে যা ঘটনা বাংলাদেশে ঘটছে তাতে শেখ হাসিনার প্রতি সমবেদনা, সহানুভূতি আরো কিন্তু বাড়ছে এবং তীব্র হচ্ছে, বিশেষ করে ধানমন্ডির বাড়িটি ভেঙে দেওয়া। আপনার কি ধারণা, দীর্ঘদিনের সাংবাদিকতার অভিজ্ঞতা, বিশেষ করে রাজনৈতিক সাংবাদিকতা, রাজনৈতিক দলগুলো কাছে থেকে দেখেছেন, ভারতের দলগুলা দেখেছেন, বাংলাদেশের দলগুলাকে দেখেছেন, শেখ হাসিনার পরিকল্পনা কি মনে হয় আপনার, ভবিষ্যৎ পরিকল্পনা? দেখুন, তার বয়সটা একটা ফ্যাক্টর। এটা 1975-এ যখন তিনি এসেছিলেন তখন তার যে মনোভাব যেটা ছিল, তিনি ফিরে গিয়ে বঙ্গবন্ধুর হত্যাকারীদের তিনি শাস্তি দেবেন, সেই মনোভাবটা কিন্তু তার আছে এখনো। কিন্তু শারীরিকভাবে কতটা পারবেন আমি সেটা বিষয়ে সন্দেহ আছে। আমার যেটা মনে হয় তিনি নিশ্চয়ই এখন যেহেতু একান্তে আছেন, তার যেহেতু সরকার পরিচালনার কোনো চাপ নেই, ফলে তিনি গোটা বিষয়টা পর্যালোচনা করছেন, অনুভব করছেন, উপলব্ধি করছেন এবং বুঝতে পারছেন কে বন্ধু কে শত্রু। ফলে তিনি ভাবছেন যে হয়তো যে নিশ্চিতভাবে আওয়ামী লীগকে চেষ্টা করলেও মুছে দেওয়া তো যাবে না, রাজনৈতিক দলকে মুছে দেওয়া যায় না, সেটা যেভাবেই করুক আর কি। তো তাহলে তো হিটলারই সারা জীবন রাজত্ব করতে পারতো, তা তো হয় না। বাংলাদেশে একটা প্রচারণা আছে, বাংলাদেশে শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, আপনার কি মনে হয়? শেখ হাসিনা বাংলাদেশকে বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছেন বলে আমি বিশ্বাস করি না, কারণ তার মতো বাংলাদেশ প্রেমী আর কেউ আছেন কিনা আমি জানি না। কিন্তু তিনি যেটা করছেন, বাংলাদেশে যারা যেভাবে তারা উৎখাত করেছেন, হ্যাঁ নিঃসন্দেহে তাদের বিরুদ্ধে তিনি আন্দোলন, জনমত তৈরি করার চেষ্টা করছেন। সেটাকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বললে বাংলাদেশকেই ছোট করা হবে। আর ভারতীয় মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত মিথ্যা তথ্য ছড়িয়ে যাচ্ছে, এমন অভিযোগ বাংলাদেশের বর্তমান কর্তৃপক্ষের। আপনি কিভাবে দেখেন বিষয়টাকে? ভারত তো একটা বৃহৎ দেশ এবং সেখানে 28টি রাজ্য। মূলত বাংলাদেশের মানুষদের আমি দেখেছি তারা প্রভাবিত হন
পশ্চিমবঙ্গে থেকে প্রচারিত সংবাদপত্র কিংবা সেখানকার টেলিভিশন চ্যানেলগুলো, তারা তো কেউ কানাড়ি চ্যানেল দেখেন না, মালায়ালাম চ্যানেল দেখেন না, দেখলেও বুঝবেন না কি বলা হচ্ছে। ইংরেজি চ্যানেলও দেখেন না। তো ফলে তারা তো জানেন না যে বাকি জায়গায় কি হচ্ছে। কোনো একটি চ্যানেলের মতামত, একটি সংবাদপত্রের মতামতকে গোটা ভারতের মতামত হিসেবে ধরে নেওয়াটা সঠিক নয়। সেটা মানে ভুল ব্যাখ্যা হবে আর কি। আমার যদি মনে হয়, ধরুন আপনাকে দেখতে হবে যে ভারতের যে জাতীয় স্তরের যে সংবাদপত্র, তারা কিভাবে বাংলাদেশকে দেখছেন এবং তাদের সম্পাদকীয়তে কি বলছেন সেটাই, এবং বা ভারত সরকার, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী তারা কি বলছেন, সেটাই হলো একমাত্র বিচার্য বিষয়। যেমন আমিও মনে করি বাংলাদেশেও বহু লোকে বহু মানুষ কথা বলছেন, কিন্তু তাদের কথাকে গুরুত্ব আমি দিতে চাই না। আমি গুরুত্ব দেব প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা কি বলছেন সেটাকেই গুরুত্ব দেওয়া হবে। কারণ সেখানে অনেক ধরনের বিচিত্র ধরনের মানুষ তারা এই উপদেষ্টা মন্ডলী বা তথাকথিত মন্ত্রী হয়েছেন, এদের সকলেরও কোনো গুরুত্ব দেওয়ার দরকার নেই। নীতি নির্ধারণের ক্ষেত্রে প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা এই দুজন যেটা বলছেন সেটাই গুরুত্বপূর্ণ, সেটাই বাংলাদেশের ঘোষিত নীতি। ভারতের ক্ষেত্রেও সেটাই ঘোষিত নীতি, যেটা ভারতের তারা তো বলছেন শেখ হাসিনার কে বিচারের মুখোমুখি করার জন্য তারা ভারতের সেটা কাছে। তো না না, নিশ্চয়ই বিচার ভারতে যখন 5ই আগস্ট শেখ হাসিনা এসেছিলেন তখন তার বিরুদ্ধে একটাও অভিযোগ ছিল না। তিনি একজন নিরপরাধ ব্যক্তিকে ভারত সরকার আশ্রয় দিয়েছিল, যেমন দলাই লামাকেও দেওয়া হয়েছিল। কিন্তু সমস্ত বাকি যে অভিযোগগুলো সেগুলো সব 5ই আগস্টের পরে। রোজই নিত্য নতুন অভিযোগ হচ্ছে। অসত্য প্রচারের কথাই যদি বলেন তাহলে আমি বলবো যে গতকাল যে জাতিসংঘ যে রিপোর্ট দিয়েছে তাতে তারা তো অতগুলো হত্যাকাণ্ডের কথা বলেননি, কিন্তু তারা তো বলছেন যে 1400-এর উপরে মানুষ মারা গিয়েছে। তারা তো বলছেন হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, ওই রিপোর্টে লেখা আছে। হ্যাঁ, শেখ হাসিনার সময়ও কিছু যেটা বলা যে অতিরিক্ত কিছু করা হয়েছিল, কিন্তু ইউনূসের আমলেও যে অতিরিক্ত করা হয়নি সেটাও কিন্তু লেখা নেই, সেটাও লেখা আছে। যদিও এটা আমি বলছি যে সেই রিপোর্টটাকেই যদি দেখেন পরে, যে রিপোর্টটাকে অবশ্য আমরা ভারত সরকার কখনো গুরুত্ব দেয় না। কারণ আমরা ইউনাইটেড নেশনস এর হিউম্যান রাইটস এর যে সনদ তাতে আমরা স্বাক্ষরকারীও নয়। ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের আমরা স্বাক্ষরকারী নয়। তো সেখানে যা কিছু সিদ্ধান্ত যাবে, কারণ ওই ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কমিশন তারা ভারতের বিরুদ্ধেও অনেক কিছু লেখেন রিপোর্টে, এখন বাংলাদেশের সম্পর্কে লিখেছে। কিন্তু বাংলাদেশে তারা কিন্তু দুপক্ষের সম্পর্কেই লিখেছে, মানে শেখ হাসিনা সম্পর্কেও লিখেছেন, ইউনূস আমলের কথাও লিখেছেন, কোনোটাকে বাদ দিয়েছেন তা নয়। আপনি একতরফা খবর, আপনি তো জাতিসংঘের রিপোর্ট বাংলাদেশের মিডিয়া তো আমি বলবো বিকৃত করেছে, অর্ধেক ছেড়েছে, অর্ধেক চাপিয়ে দিয়ে। সুতরাং গ্লাসের অর্ধেকটা ভরা অর্ধেকটা খালি, এটা এইভাবে হয়ে থাকে দেখা। এখন কে কিভাবে বর্তমান সরকারের পক্ষে রিপোর্ট করবে, কিন্তু আমাদের এখানে কিন্তু আমরা দুটো পক্ষই লিখবো, যে শেখ হাসিনার সময়কার কথাও লিখবো এবং আমরা কিন্তু ইউনূস সরকারের সময়কার কথাও লিখবো। সুতরাং এটা আপনি কি ইউনাইটেড মনে করেন নেশনসের রিপোর্ট প্রমাণ করে দিয়েছে যে সব কথা যেটা প্রচার হয়ে হচ্ছে সবটা অসত্য প্রচার নয়। আপনি কি মনে করেন ভারত বাংলাদেশের মাঝে যে বন্দি বিনিময় চুক্তি আছে সেই চুক্তির অধীনে বা মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে ভারত? প্রথমত সেটা তো একটা, এখন পর্যন্ত এটা একটা কাল্পনিক প্রশ্ন। দ্বিতীয় কথা হলো যে আগে শেখ হাসিনাকে বিচার করতে হবে, ওখানে বিচার করে তার শাস্তির ব্যবস্থা করতে হবে। তিনি যদি শাস্তি হন, কনভিক্ট হন, তাকে এবং ন্যায় বিচার তাকেই বলে যেখানে অপরাধীকেও সুযোগ দেওয়া হয় আত্মপক্ষ সমর্থনে। সেসবের পরে যদি তার বিচার হয়, তার শাস্তি হয়, তখন সেটা বাংলাদেশ সরকার তখন এটা জানাতে পারে ভারত সরকারকে, তখন ভারত সরকার বিবেচনা করে দেখবে। কিন্তু ওই বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসারে বলা আছে যদি কোনো বন্দির জীবন সংশয় হয়, ধরুন বহু বহু মানে ক্রিমিনাল যারা আবু সালেমের মতো ক্রিমিনাল বহু বম্বে ব্লাস্টের সঙ্গে যুক্ত, তাকে ভারত পর্তুগাল থেকে এনেছিল, এই শর্তেই পর্তুগাল দিয়েছিল তাকে ফাঁসি দেওয়া যাবে না। তো তার কিন্তু কারাদণ্ড হয়েছিল, কারাদণ্ড থেকে তিনি সম্প্রতি মুক্তিও পেয়ে গেছিল। ফলে সেই চুক্তিতে আছে জীবন সংশয় যদি থাকে তাহলে ফেরত দেওয়া যাবে না, আর যদি দেখা যায় রাজনৈতিক উদ্দেশ্যে শাস্তি দেওয়া হচ্ছে তাহলেও ফেরত দেওয়া যাবে না। এগুলো ওই চুক্তিতেই লেখা আছে। এখন এই চুক্তি যতক্ষণ না বদল হচ্ছে ততক্ষণ
মনে হয় না ভারত সরকার ফেরত দেবে। আপনি কি মনে করেন শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারতের সাথে বা ভারত ক্ষতিগ্রস্ত হচ্ছে? না, এরকম কোনো ব্যাপার না। দলাই লামাকে আশ্রয় দিয়ে চীনের সঙ্গে যে সম্পর্ক যেরকম আছে, সবথেকে সর্বাধিক বাণিজ্য হয় চীনের সঙ্গে। এগুলো তো দেখুন, কতগুলো বিষয় তো রাজনৈতিক সিদ্ধান্ত নিতেই হয় সেখানে। হ্যাঁ, কি ধরনের ক্ষতি হচ্ছে আমি তো জানি না। আমার তো মনে হচ্ছে বর্তমান অবস্থায় বাংলাদেশের বেশি ক্ষতি হচ্ছে। আপনাদের ওখানে পবিত্র রমজান মাস আসছে, তারপরে ঈদ। ভারত থেকে যদি সমস্ত পণ্য না যায়, তাহলে সেখানকার বাজারে কি দাঁড়াবে অবস্থা? তা তো নয়, ভারত তো সেই পণ্য পাঠাবে এবং পাঠাচ্ছেও। ভারত থেকে তো এখনো বিদ্যুৎ যাচ্ছে, সেই বিদ্যুতের আলোয় তো আলোকিত হয়ে সংবাদপত্র ছাপা হচ্ছে, ভারত বিরোধী কথা বলা হচ্ছে। সেই ভারত থেকে দেওয়া বিদ্যুৎ ব্যবহার করে, ভারত থেকে দেওয়া ডিজেল ব্যবহার করেই তো সমস্ত কলকারখানা চলছে। এবং প্রয়োজন হলে ভারতীয় সাংবাদিকদের কাউকে কাউকে আমন্ত্রণ জানিয়ে সেখানকার তাদের কথা বলতে হচ্ছে। ফলে ভারতকে প্রয়োজন, এবং বাংলাদেশকে ভারতেরও প্রয়োজন। ধরুন 1975 সালের পরে 91 খালেদা জিয়া সরকার আসা পর্যন্ত প্রতিটি সরকারের সঙ্গে তো ভারত সরকারের সম্পর্ক ছিল। ভারত যে বাংলাদেশকে শুল্ক মুক্ত পণ্য আমদানির ঘোষণা দিয়েছিল, তখন তো 111 সরকার, তাই না? সেটা তো হাসিনার সরকার নয়। একটা ধারণা আছে হাসিনা সরকারের সময় সব ভারত দেয়, বাকিদের দেয় না। এবার সেনা শাসনের সরকারের সময় ডিউটি ফ্রি সার্ক সম্মেলনে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। পরবর্তী সময়ে দেখুন শেখ হাসিনা সম্পর্কে বলা হয় যে অসম চুক্তি ভারতের সঙ্গে। যে চুক্তি হয়েছিল স্থল সীমান্ত চুক্তি, ভারত 10,000 একর জমি খুইয়েছে। ছিটমহল বাংলাদেশ বেশি পেয়েছে, ভারত কম পেয়েছে। ভারতে তো কোনো প্রতিক্রিয়া হয়নি। ওদের 1 ইঞ্চি জমির জন্য কিন্তু মহাভারতের যুদ্ধ হয়েছিল। এখানে 10,000 একর জমি কিন্তু ভারত বাংলাদেশকে দিয়েছে, কারণ সম্পর্কটা তৈরি করার জন্য। যার জন্য ভারতের মানচিত্রকে বদলাতে হয়েছে। সমুদ্র সীমানায় ভারত অতিরিক্ত স্থান, অতিরিক্ত জলভূমি বাংলাদেশকে দিয়েছে। বাংলাদেশে উৎসব পালন করেছিল। আপনি সেই সময়কার কাগজ করে দেখবেন, উৎসব পালিত হয়েছে যে ভারতের থেকে জয় ছিনিয়ে এনেছেন শেখ হাসিনা। ফলে শেখ হাসিনা তো অসম চুক্তি সবসময় করেননি। মূল যেটা চুক্তি, যা শেখ মুজিবুর রহমানও করতে পারেন, স্থল সীমান্ত চুক্তি, সমুদ্র সীমানা চুক্তি, যাতে ভারতকে জায়গা এবং জল দুটোই জমি ছাড়তে হয়েছে। সেইগুলো তো দেওয়া নেওয়ার ভিত্তিতে একটা চুক্তি হয়ে থাকে। সেগুলোতে কখনো কারো পক্ষে যায়, কখনো আর এক পক্ষে লাভবান হয়। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে উভয় দেশের মানুষ লাভবান হচ্ছে কিনা, সেটা হচ্ছে আসল কথা। বাংলাদেশ দেশটা ভারতের সমর্থনে সহযোগিতায় স্বাধীন হয়েছে। বাংলাদেশের 1 কোটি মানুষকে ভারত 71-এ আশ্রয় দিয়েছিল। ভারতীয় মানুষ, ভারতীয় জনগণ শরণার্থী ট্যাক্স দিয়ে বাংলাদেশের শরণার্থীদের, মুক্তিযোদ্ধাদের ভরণ পোষণ করছিল। সেই বাংলাদেশ আজকে ভারতের চাইতে পাকিস্তানের বন্ধুত্বকে গুরুত্ব দিচ্ছে। আপনি কিভাবে দেখেন? আর দেখুন, কিছু করার নেই। বাড়ির কোনো সন্তান যদি দুর্মতিতে ভোগে, তাতে চেষ্টা করা হয় যে তাকে শুধরানোর বা তাকে বোঝানোর চেষ্টা চলে। পাকিস্তান একটা প্রায় ফেল স্টেট, তার অর্থনীতি ধুঁকছে। আপনি বাংলাদেশ এই মুহূর্তে ধুঁকছে। শূন্যর সঙ্গে শূন্য যোগ করলে শূন্যই দাঁড়ায় ফল। শূন্যর সঙ্গে 1 যোগ করলে তবে তো 1 হয়। সে পাকিস্তানের সঙ্গে এটা একটা ভাবাবেগের বিষয়, আদর্শগত বিষয়। আর বাংলাদেশে সবসময় আমি বলছি, সেই শেখ হাসিনার, এই শেখ হাসিনা কেন, মুজিবুর বাংলাদেশের স্বাধীন হওয়া থেকেই বাংলাদেশ সবসময় একটা দ্বন্দ্বের মধ্যে কেটেছে, সন্ধিক্ষণে কেটেছে। সাম্প্রদায়িকতা, অসাম্প্রদায়িকতা, মুক্তিযুদ্ধ, বিশেষ করে মূল যেটা মুক্তিযুদ্ধের পক্ষে এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে, এই দ্বন্দ্বটা বাংলাদেশে সবসময় ছিল। সেই শক্তিটা কম শক্তি নয়, তারা আজকে ক্ষমতাবান হয়ে গেছে, এটা ঘটনা। ফলে এটা একটা ইতিহাসের প্রক্রিয়া, এবং একটা প্রক্রিয়ায় সবসময় যেরকম পৃথিবীতে 12 ঘন্টা যদি সূর্যের আলো থাকে, তাহলে 12 ঘন্টা অন্ধকারও থাকে। কিন্তু অন্ধকার থাকার গ্যারান্টি হচ্ছে পরের দিন সূর্য উঠবে। ফলে আহ সেই রকমই একটা সময়ের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে। আজ অন্ধকার পর্যায়ে যদি হয়, নিশ্চয়ই ভাবে সূর্যের আলো উঠবে, আমি বিশ্বাস করি। আমাকে বি- যদি এবার একটু অনুমতি দেওয়া, আমার মনে হয় অনেকটা কাভার হয়েছে
অনেকটা ইংরেজি আরেকটু 32 নম্বর অংশটা আরেকটু আলাপ করতে হবে। একটা সাংবাদিক হিসাবে আপনাদের সাথে বাংলাদেশের যোগসূত্রটা হয় দিল্লিতে যে প্রেস মিনিস্টার বা কলকাতার যে প্রেস ওদের মাধ্যমে আর কি। এখন যারা আছেন তাদের সাথে আপনাদের সম্পর্কটা কিরকম? আমি না, দিল্লিতে প্রেস মিনিস্টার হিসেবে কেউ নতুন কোনো পদে এখনো আসেননি, যোগ দেননি। শুনেছি একজন কেউ আসছেন, কিন্তু এখনো পর্যন্ত আসেননি। যেমন নতুন হাই কমিশনারও আসেননি। পুরনো স্টাফেরাই প্রায় চালাচ্ছে। যাদের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল তাদের এক আধজন চলে গিয়েছে, কিন্তু নতুন কর্মী, দূতাবাস কর্মী এখনো এসে পৌঁছাননি। ফলে তাদের সঙ্গে কোনো যোগাযোগ বা এরকম কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা ঘটনা। আর এই পরিবর্তনের পর যারা রয়েছেন, স্বাভাবিকভাবেই তারা তাদের চাকরি করেন, সরকারি চাকরি করেন। ফলে তারা অনেক বেশি সতর্ক, মানে এই সময় ভারতীয় সাংবাদিকদের। কিন্তু ভারতীয় সাংবাদিকের সঙ্গে তারা চেষ্টা করেন, তারা কেউ কেউ যারা যেতে চাইছেন বাংলাদেশে তাদের ভিসার ব্যবস্থা করে দিচ্ছেন, যাচ্ছে। সেটা কোনো অসুবিধা হচ্ছে না। কলকাতায় শুনেছি একজন যোগ দিয়েছে, কলকাতার সঙ্গে আর যিনি যোগ দিয়েছেন কলকাতার সাংবাদিকদের সঙ্গে হয়তো যোগাযোগ থাকতে পারে। আমার সঙ্গে, আমি যেহেতু কলকাতায় গিয়ে যোগাযোগ হয়নি, ফলে আমি ভবিষ্যতে চেষ্টা করবো, দেখবো একবার উদ্যোগ নিয়ে। আমি তো চাই বাংলাদেশের সঙ্গে যোগাযোগ, বা বাংলাদেশের মানুষের সঙ্গে। বাংলাদেশের বহু বন্ধু আমার আছে, অনেক বন্ধু এখন থাকছে ধানমন্ডি দুঃখের 32 বিষয় নম্বর তারা চলে বাড়িটা, আসে। ধানমন্ডি 32 নম্বর বাড়িটা আপনি প্রথম কবে গিয়েছিলেন? আমি ওই যে প্রথমবার গিয়েছিলাম যখন বললাম 2000 সালে, তখনই গিয়েছিলাম। পরবর্তীকালে তো ওটা জাদুঘর হলো, এবং সেই সময়ও আমি দেখেছি বারবার। ওটা তো গেলে একটা তীর্থক্ষেত্রের মতো। আর নিশ্চয়ই অনেকের জানা আছে হয়তো যে 32 নম্বর ধানমন্ডি হয়তো নেই, কিন্তু দিল্লির জাতীয় প্রেস ক্লাবে আমরা 32 নম্বরকে বাঁচিয়ে রেখেছি। সেখানে একটি বঙ্গবন্ধুর পূর্ণায়ব চিত্র রয়েছে, যেটা সিঁড়িতে ছিল 32 নম্বরে, সেই রকমই আদলে। বঙ্গবন্ধুর নামে একটি মিডিয়া সেন্টার আছে, কারণ তিনি ভারতীয় সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন যে তারা যদি না লিখতো, তাদের গোটা দুনিয়া জানতো না যে পাকিস্তানি সরকারটা কি অত্যাচার করছে। ফলে এমন একটা মানুষের সম্মান জানানোর জন্য আমরা দিল্লি জাতীয় প্রেস ক্লাবে সর্বসম্মতিক্রমে, মানে কর্মসমিতির সদস্যদের একজনও বিরোধিতা করেনি, এবং তাদের সকলের সম্মতি নিয়ে আমরা এখানে বঙ্গবন্ধুকে বাঁচিয়ে রেখেছি। দিল্লিতে তার ছবি আছে আপনাদের কাছে, বাংলাদেশে সে ছবিও এখন নেই। 32 নম্বরে 5ই আগস্ট এগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে, 5ই ফেব্রুয়ারি এগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। তবে একটা কেমন জিনিস দেখলাম আমি, মানে না, একটা দেখলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান, তার যে অফিস, সেই অফিসের পেছনে কিন্তু এখনো বঙ্গবন্ধুর ছবিটা ছিল। আমি সর্বশেষ যে ভিডিওটা দেখেছি। হ্যাঁ, বাকি কারোর এতে নেই, বাকি কারোর বঙ্গবন্ধু বাকি কারোর ছবিতে নেই। অনেক যে কালকে তো খবর পেলাম যে এটা খুলনা বিশ্ববিদ্যালয় সম্ভবত বঙ্গবন্ধুর নামাঙ্কিত সমস্ত বিভাগ এবং যে সমস্ত প্রতিযোগিতা, যাদেরকে ভারতীয় বলে কাকা আছে, যাদের জন্মসূত্রে যারা বাংলাদেশি, জীবনানন্দ দাশ, এদের সকলের নামের যে অংশগুলো ছিল সেগুলো সব বদলে দেওয়া হয়েছে। সব শহীদ তো ফলে বুদ্ধিজীবী এখন যারা ছিলেন, বঙ্গবন্ধুর স্মৃতি, হিন্দু নামে বঙ্গবন্ধুর বুদ্ধিজীবী স্মৃতি যারা ছিলেন, মুছে দেওয়ার সবার একটা নাম বদলে। প্রক্রিয়া চলছে, এবং এই প্রক্রিয়াটা তো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি করছে, মৌলবাদীরাই করছে বলে আমরা বিশ্বাস করি। এরা বাকি বাংলাদেশের ছাত্র জনতা সকলে করছে, এটা বিশ্বাস করি। আওয়ামী লীগের ভবিষ্যৎ আপনি কি দেখেন সাংবাদিক হিসেবে? দেখুন, রাজনীতিতে একটা কথাই, কোনো দলেরই কোনো নিশ্চিহ্ন হয়ে যাওয়া সম্ভব নয়। আর বাংলাদেশে মূলত দুটি রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যেই মেরুকরণ, তার সঙ্গে তৃতীয় শক্তি হিসেবে মৌলবাদীরা। ফলে বাংলাদেশে যখন একসময় মনে হয়েছিল যে বিএনপির বোধহয় কোনো অস্তিত্বই নাই, কিন্তু সেই বিএনপি এখন রীতিমতো তারা প্রথম সারিতে আছে, এবং এটি রাজনৈতিক দলের ক্ষমতায় আসাটা অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি। নির্বাচন হওয়াটা জরুরি। মানুষ যাকে চাইবেন, যাকে পছন্দ করবেন, তাকে তারা নির্বাচিত করবেন। সে ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। ফলে এইরকম অবস্থায় এই মুহূর্তে এখনই আওয়ামী লীগ সম্পর্কে কোনো ফরকাস্ট করাটা মুশকিল, ভবিষ্যৎবাণী করা মুশকিল। নিশ্চিতভাবে তারা অনেক দুর্বল হয়ে গিয়েছে। বেশিরভাগ নেতা জেলে বা দেশের বাইরে। সাধারণ কর্মীরা আছেন, তবে কর্মীদের ভরসাতেই দল আবার ঘুরে দাঁড়ায়। ফলে ঘুরে দাঁড়াবে কোনো একদিন, নিঃসন্দেহে এটা বিশ্বাস করি। যেহেতু তাদের যদি আদর্শবোধ থাকে, আদর্শের ভিত্তিতে দলকে কখনো মুছে দেওয়া যায় না। 71-এ আওয়ামী লীগের নেতাদের অনেকেই
ভারতে আশ্রয় নিয়েছিলেন। এখন আবার একই পরিস্থিতি। কি কি দেখেন ৭১ এবং ২০২৫-এর? না, তখন তো একটা বিদেশি শাসকের অত্যাচার ছিল। এখন তো বাংলাদেশের নিজেদের দলেরই নিজেদের আহ, মানুষদের নিয়ে তৈরি করা দল বা শাসক, তাদের অত্যাচারে তারা বিতাড়িত বা পালিয়ে আসছেন বা ভারতে আশ্রয় নিয়েছেন। আছেন অনেকে, কিন্তু ওই ৭১-এর সঙ্গে এটা এখনো তুলনা করার মতো পরিস্থিতি আসেনি, এখনো আসেনি। যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মাটিতে থেকেই, সেখান থেকেই তাদের ঘুরে দাঁড়াতে হবে। এই মুহূর্তে ধরুন, বাইরে থেকে কোনো শক্তি বা ভারতের মধ্যে কোনো শক্তি কোনো কিছু চাপিয়ে দেবে, এরকম আমার মনে হয় না, এবং করে দেওয়াটা অনুচিত হবে, সেটা করা ঠিক না। যেটা দরকার, বাংলাদেশের মানুষই স্থির করবেন তারা কি পথে, কোন পথে চলতে চান। সেক্ষেত্রে ভবিষ্যতে আওয়ামী লীগের নেতারা একটা সময় পর একে একে হয়তো ফিরে যেতে পারে বাংলাদেশে আবার। আপনার বন্ধু সাংবাদিকদের অনেকে বাংলাদেশে আজ গ্রেপ্তার হয়ে কারাগারে আছে। তাদের জন্য আপনারা কোনো কর্মসূচি পালন করেছেন বা কি চিন্তা করছেন তাদের জন্য? প্রথমত, আমরা এখানকার যে সমস্ত সাংবাদিক সংগঠন আছে, আমরা মিলিতভাবে প্রধান উপদেষ্টাকে আমরা খোলা চিঠি পাঠিয়েছিলাম, একবার নয় ৩ বার, যে গণতন্ত্রের প্রধান লক্ষ্য, মানে প্রধান বিষয় হলো, মাপকাঠি হলো, যদি সেখানকার মিডিয়া যদি স্বাধীন না হয়। আজকাল যারা আছেন ক্ষমতায় তারা দাবি করছেন এখন নাকি মিডিয়া স্বাধীন। মিডিয়া যদি স্বাধীন হয়, মিডিয়ার মানুষের কেউ যদি কোনো দুর্নীতি করে থাকেন, তাহলে তার বিরুদ্ধে তদন্ত হোক, ব্যবস্থা হোক। কিন্তু প্রত্যেক সাংবাদিককে খুনের মামলায় আটক করে তাকে জেলে রাখা, এটা তো ফ্যাসিবাদী চরিত্রের লক্ষণ। ধরুন, শেখ হাসিনার সময় যে অভিযোগ করা হয়ে থাকে, সেক্ষেত্রে এই ধরনের গণহারে তো এত সাংবাদিককে কখনো আটক করা হয়েছে কিছু কিছু সাংবাদিকের বিরুদ্ধে, নিশ্চয়ই হয়নি যে তা নয়, যে প্রতিবাদ হয়েছে তার, এখনো প্রতিবাদ হচ্ছে, বিশ্বজুড়ে প্রতিবাদ হচ্ছে। এটা অত্যন্ত অন্যায়। আমার মনে হয় যে এই একটি কারণে, যে বর্তমান সরকার যে গণতান্ত্রিক নয়, এই ভাবমূর্তিটা কিন্তু বিদেশে, কিন্তু আন্তর্জাতিক স্তরে কিন্তু পৌঁছে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, যে যেহেতু একদল সাংবাদিক তারা কোনো একটি সরকারকে নীতিগতভাবে সমর্থন করতেন, এবং সমর্থন করার একটা কারণ ছিল আদর্শগত কারণ, সেটা হচ্ছে তারা মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিক, মুক্তিযুদ্ধের পক্ষের সরকারকে সমর্থন করতেন। কেউ কেউ তার বিনিময়ে কোনো অন্যায় করেননি, আমি সে কথা বলছি না। কিন্তু সেটাকে, তাকে যে কোনো একটা, একজন, এক ব্যক্তিকে খুনের জন্য ৮৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে। ৮৩ জন সাংবাদিক মিলিতভাবে একজনকে খুন করেছিল। হাস্যকর না? তো সাংবাদিকদের পরিচয়পত্র কেড়ে নেওয়া, এগুলো সবই অগণতান্ত্রিক। কোনো সাংবাদিকের ওখানে কোনো যেভাবে সম্পাদক বদল হয়েছে, বদল হচ্ছে, এটা কি গণতান্ত্রিকতার কোনো পরিচয়? গণতন্ত্র, এই ধরনের গণতন্ত্র তো আমি তো জানি না, একমাত্র হিটলারের জার্মানিতে দেখেছিলাম, আর তো কখনো দেখিনি এখন পর্যন্ত। তবে আপনি যে দিল্লি প্রেস ক্লাবের যে প্রেসিডেন্ট, সেই প্রেস ক্লাবে আমরা প্রায় একজন অতিথি আপনাদের ডেকে নানা অনুষ্ঠানে, যিনি বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন। বাংলাদেশে এত পরিবর্তন হয়, বাংলাদেশের তসলিমা নাসরিনের বাংলাদেশে ফেরত যাওয়ার কোনো পরিস্থিতি তৈরি হয় না। কিভাবে দেখবেন বিষয়টাকে? এটা দুর্ভাগ্যজনক। দুর্ভাগ্য, যদি মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়, আমি শুধু একা বাংলাদেশকে দোষ দেবো না। আমি ভারতীয় হিসেবে বলতে পারি যে তসলিমা নাসরিনকে কলকাতায় যাওয়ার ক্ষেত্রেও একটা বাধা নিষেধ আছে। ফলে মত প্রকাশের স্বাধীনতা, তিনি যে মতে বিশ্বাসী হন, হ্যাঁ, কোনো কোনো মতে যদি দেখা যায় যে সেক্ষেত্রে তার একটা ধর্মীয় বিদ্বেষ বা ধর্মীয় উন্মাদনা তৈরি হয়, সেটা পৃথক বিষয়। কিন্তু বাকি একজন সাহিত্যিক হিসেবে, সাহিত্যকর্ম বা সাহিত্য স্রষ্টা হিসেবে নিশ্চয়ই তসলিমা নাসরিন প্রথম শ্রেণীর একজন সাহিত্যিক এবং কবি। নিঃসন্দেহে তার ওখানে, তাকে যাওয়ার এই মুহূর্তে তো সম্ভবই নয়, কারণ এই মুহূর্তে সাধারণ যারা তসলিমা নাসরিনের মতোই নয়, এমনি সাধারণ সাংবাদিক, তাদেরই কোনো মুখ খোলার অধিকার নেই, তারাই প্রায় জেলে আটক। ঠিক আছে, তসলিমা নাসরিনের তো প্রশ্নই ওঠে না করে। তবে এটা নিশ্চয়ই দুর্ভাগ্যজনক, তাকে সুযোগ দেওয়া উচিত। আমি মনে করি তিনি বাংলাদেশের প্রথম প্রতিবাদী নারী। উনি একটা এই গভর্নমেন্ট আসার পরে উনি লিখেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, ফ্রান্সে একটা অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার দেখা হয়েছিল।
তখন তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক বছর আগের কথা, উনি বলছিলেন আপনি দেশে ফিরে আসুন, আপনার দেশে আপনি ফিরবেন, আপনি কেন ফিরছেন না? জানি না তাহলে কেন ফিরছেন না, সে জবাব তো তসলিমা নাসরিনই দেবেন, আমি তো জানি না। তসলিমা নাসরিন বলছেন তাকে তো ভিসা দেওয়া হচ্ছে না, তিনি ভিসা পেলে যাবেন। ফজল, আর নয়, 1 ঘন্টা হয়ে গেছে, আমাকে অনেক অমৃত ধন্যবাদ, নিয়ে অনেক ধন্যবাদ অনেক দাদা। ধন্যবাদ। আপনার অনেক সময় আমরা নিয়েছি, আপনার সাথে অনেক বিষয়ে আমরা আজকে আলোচনার সুযোগ পেয়েছি। আপনি সুস্থ থাকবেন, আপনি সুস্থ থাকলে আপনার সাথে আমরা বারবার সংযুক্ত হতে পারবো। ভালো থাকবেন দাদা। ভালো থেকো, তোমরাও ভালো থেকো, ধন্যবাদ।